সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। পুকুরের পাড়টা খুব নির্জন আর অন্ধকার নেমে এসেছে সেখানে। পুকুরের অপর পাশের ঘন জঙ্গল থেকে আসছে শিয়ালের ডাক। পুকুরের পানি কুচকুচে কালো। রহমত শীষ বাজাতে বাজাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। হঠাৎ দেখল পুকুরের পাড়ে তালগাছটার গোড়ায় কে যেন বসে আছে। কাছে গিয়ে বলল, কে কে আপনি? লোকটা ওর দিকে ভয়ঙ্কর মুখ নিয়ে তাকাতেই রহমত ভয়ে চরম আতঙ্কে আঁতকে উঠে। কে আমি? হ্যাঁ, কে আমি? এই বলে ওর গলাটা টিপে ধরল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ফলে রহমত ওখানেই মারা গেল। সারা রাত ধরে ওর বাবা গ্রামের লোকজন নিয়ে ওকে খুঁজল, কিন্তু কোথাও পেল না। এমনকি পুকুর পাড়েও না। অদ্ভুতভাবে রহমতের গায়েব হবার দুদিন বাদে রাতের বেলা ওই পুকুরে মাছ ধরতে গেল সাজু। টর্চের আলোয় দেখল পুকুরের কিনারায় বড় একটা বোয়াল মাছ। আরে কি ভাগ্য আমার, সামনে এত বড় বোয়াল মাছ। কিন্তু পানিতে নামতেই হঠাৎ মাছটা উধাও হয়ে গেল। তার বদলে পানিতে ভেসে উঠল এক ভয়ঙ্কর মুখ। এ কি? এটা এটা তো কোনো মাছ নয়। তাহলে? হঠাৎ ওর পা ধরে পানির নিচের দিকে কে যেন টানতে লাগলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বেশিক্ষণ লাগলো না ওর পানিতে তলিয়ে যেতে। দিন সকালে লোকজন সাজুর টর্চ লাইটটা পুকুর পাড়ে খুঁজে পেল, কিন্তু সাজুর লাশ পাওয়া গেল না। এরপর থেকেই গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এতদিন লোকজন এই পুকুরটাকে অন্ধ পুকুর বলেই জানত, কারণ এর পানি কুচকুচে কালো আর এই পুকুরের পানি কখনো সেঁচা যায় না। কিন্তু সাজু নিখোঁজ হবার পর এই পুকুরটাকে সবাই ভূতের পুকুর নামে অভিহিত করল। তার কিছুদিন বাদেই শহর থেকে ফিরে আসলেন ফাহিম সাহেব। আসতে একটু রাত হয়ে গেল। সেই পুকুর পাড় দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। চাঁদটা আজ ভালোই আলো দিচ্ছে মনে হচ্ছে। হঠাৎ দেখলেন তালগাছের গোড়ায় তার একমাত্র মেয়ে ঈশা খিলখিল করে হাসছে। মামনি, তুমি এত রাতে এখানে কি করছো? ঈশা তখন পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরে নেমে গেল। ঈশা, ওদিকে যাস না, যাস না মা, দাঁড়া। ছুটতে ছুটতে ফাহিম সাহেব পুকুরে নেমে গেল। পুকুরে নেমে উনি বুঝতে পারলেন আসলে কত বড় ভুল করেছেন উনি। এত রাতে ঈশাই পুকুর পাড়ে কি করে আসবে, আর পুকুরই বা নামবে কেন?
তখনই পুকুর থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো ঈশারূপী সেই মেয়েটি। একটুও ভিজছে না তার শরীর। ফুটফুটে চেহারাটা মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আর নিষ্ঠুর পৈশাচিক চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এটা তো ঈশা নয়। ফাহিম সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালবেলা ফাহিম সাহেবের লাশটা পুকুর পাড়ি পাওয়া গেল। রহমত আর সাজুর মতো গায়েব হয়নি। চোখ দুটো উপড়ানো, দুই গালে মাংস নেই, পুরো শরীরে বড় বড় দাঁত আর নখের ছাপ। বিভৎস লাশটা দেখে গ্রামবাসীরা বুঝতে পেরেছে কতটা ভয়ঙ্কর আর নৃশংস সেই ঘাতক শক্তিটা। কিন্তু কেন এসব করছে? কি চাই ওটা? ফাহিম সাহেবের লাশটাকে এনে বাড়ির উঠোনে রাখা হলো। কাকার লাশটা এক নজর দেখেই দৌড়ে সেখান থেকে চলে আসলো দীপু। মন খারাপ করে দাঁড়িয়ে রইল বাইরে। ফাহিম সাহেব দীপুর একমাত্র কাকা। ঢাকা থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে ওর জন্য। কাকার জন্য খুব কষ্ট লাগছে ওর। মনে মনে প্রতিশোধের জন্য দিশেহারা হয়ে যায় দীপু। কিন্তু গ্রামের সবচেয়ে বোকা আর গাধা ছেলেটা হলো দীপু। কখনো ওর দ্বারা কিছুই হয় না। কেউ ওর সাথে তেমন মিশে না। গ্রামের কোনো কাজে ওকে কেউ ডাকে না। ওর বাবা মাও ওর ওপর বিরক্ত। তাই সব সময় মনমরা হয়ে পড়ে থাকে। এর প্রতিশোধ আমি নেবই। গ্রামবাসীর এই দুর্দিনে জীবন দিয়ে হলেও আমি সব করব। সন্ধ্যা নেমে এলো গ্রাম জুড়ে। পাখিরা যার যার নীড়ে ফিরে যাচ্ছে। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠল। পুকুরের চারপাশ অন্ধকার। দীপু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসলো। নীরবে এসে দাঁড়ালো পুকুর পাড়ে। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ দীপু দেখল তালগাছের গোড়ায় একটা গরু ঘাস খাচ্ছে। এই সন্ধেবেলায় কার গরু এখানে ঘাস খাচ্ছে দেখি তো। এগিয়ে গেল দীপু। কাছাকাছি আসতেই দেখল ওটা গরু নয়, কালো একটা বিড়াল। আশ্চর্য, গরুটা বিড়াল হলো কি করে? আজব ব্যাপার তো। বিড়ালটা ওর দিকে তাকিয়ে পুকুরে লাফ দিল। পানির ওপর কিছু দূর হেঁটে অদৃশ্য হয়ে গেল বিড়ালটা। এ কি কাণ্ড! বিড়ালটা কোথায় গেল? তাহলে যা বেঁচে গেলি, না হলে ওদের মতো আজ তোকেও শেষ করতাম। হালকা জ্বলে উঠল দীপুর হাতে ঝুলানো তাবিজটা। বুঝতে পারল তাবিজের গুণেই বেঁচে গেছে এ যাত্রায়। মনে পড়ে গেল তাবিজটা দেবার সময় সাধু বাবা বলেছিলেন, এই তাবিজটা তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে। সবাই তোমাকে অবহেলা করে, একদিন দেখবে সবাই তোমার নাম করবে। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল। কাল আবার সাধু বাবার কাছে যাব, সব ব্যাপারটা জানাবো। পরদিনও একজনের লাশ ওই পুকুর পাড়ে পাওয়া গেল। এই নিয়ে চারটে তরতাজা প্রাণ নিল এই পুকুরটা। সেদিনই সাধু বাবার কুটিরে গেল দীপু। সব কিছু খুলে বলল সাধু বাবাকে। সব শুনে তিনি বললেন, ঠিক আছে, তুমি 2 দিন পরে আসবে, আর এই 2 দিন কেউ যেন পুকুর পাড়ে না যায়।
দীপু বাড়ি চলে আসলো। সেদিন বিকেলে দীপুর সাথে দেখা হলো ওর বন্ধু তুহিনের। কি রে বলদ, তোকে তো আজকাল দেখাই যায় না, কোথায় থাকিস? একটু কষ্ট পেল দীপু। বন্ধু, আমি তো বাড়িতে থাকি, তুই এখন কোথায় যাস? এই একটু আইভির সাথে দেখা করতে যাব। যেখানেই যাস যা, কিন্তু পুকুর পাড়ে যাস না যেন। আরে গাধা, পুকুর পাড়ে যাব কেন? তুই জ্ঞান না দিয়ে ভাগ এখান থেকে। দীপু চলে গেল। সন্ধ্যার পর তুহিন আইভিদের বাড়ির পিছনে আমগাছটার নিচে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আইভি আসলো। উফ, তোমাকে আজ খুব সুন্দর লাগছে আইভি। চলো ওই পুকুর পাড়ের দিকে যাই, ওইদিকে কেউ আসবে না। ঠিক বলেছ, চলো। তারা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে রওনা দিল। তালগাছটার গোড়ায় গিয়ে দাঁড়ালো। কেউ নেই আশেপাশে। আশেপাশে একটা শীতল হাওয়া বয়ে গেল। এখানটা কেমন যেন লাগছে, তাই না? তাহলে চলো ওই জঙ্গলে যাই, ওখানে কেউ আসবেও না আর কেউ দেখবেও না। তুহিন ওর কথায় মনে মনে আনন্দে নেচে উঠল। হ্যাঁ চলো। তারপর জঙ্গলের একটু ভিতরে ঢুকে একে অপরকে জড়িয়ে ধরল। তোমাকে আমি অনেক ভালোবাসি আইভি। আমিও তোমাকে খুব ভালোবাসি। তখনই পুকুর থেকে উঠে আসলো সেই বীভৎস চেহারাটি। তুহিন আর আইভির দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। কাছে আসতেই ওরা ভয়ে জমে গেল। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না, নড়তেও পারছে না। তখনই হঠাৎ মাঝখানে এসে দাঁড়ালো দীপু। তোর জন্য আজ এরা বেঁচে গেল, তোকে আমি ছাড়বো না। এক নজর দীপুর দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। কি রে তুহিন, তোকে না পুকুর পাড়ে আসতে নিষেধ করেছিলাম, তারপর এসেছিস কেন? হ্যাঁ ভাই, খুব ভুল করেছি। কেমন জানি একটা ঘোরের মধ্যে ছিলাম, খালি পুকুর পাড় আসতে ইচ্ছে করছিল। আমারও একই অবস্থা হয়েছিল দীপু ভাই। হ্যাঁ বুঝেছি, কিসের ঘোরের মধ্যে ছিলেন আপনারা। এখন তাড়াতাড়ি চলো এখান থেকে। দীপু, কত অপমান করেছি তোকে, কত বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দিস দয়া করে। আজকে তোর জন্যই বেঁচে গেছি আমরা। তুই আসলেই খুব সাহসী আর খুব ভালো ছেলে। মনে মনে খুব খুশি হলো দীপু। দুদিন বাদে সাধু বাবার কাছে আবার গেল দীপু। সাধু বাবা ওকে একটা তাবিজ দিয়ে বলল, তোমাদের গ্রামের ওপর দুষ্ট আত্মা নজর পড়েছে, ও আরও কিছু মানুষকে মারার চেষ্টা করবে। তোমাকে আজ রাতে পুকুরের অপর পাশে জঙ্গলের পরে যে কবরস্থানটা আছে সেখানে যেতে হবে। যে কোনো একটা কবর থেকে এক টুকরো কাফনের কাপড় এনে এই তাবিজটাকে মুড়িয়ে পুকুরে ফেলে দিতে হবে। তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বিপদ আছে অনেক। তবে যত যাই কিছু হোক না কেন, তুমি যাওয়ার পথে একবারও পিছন ফিরে তাকাবে না, আর পুকুরে তাবিজটা ফেলার আগে কোনো কথাও বলবে না। পারবে তো? যতই বিপদ আসুক না কেন, আমি আমার গ্রামের জন্য, গ্রামবাসীর জন্য এই কাজটা করবই। গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। তাবিজটা নিয়ে পুকুর পাড়ে চলে আসলো দীপু।
জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। ঝড় তুফান কিছুই নেই। কিন্তু দীপুর মনে হলো পিছনে সব কিছু প্রচণ্ড বাতাসে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শোঁ শোঁ করে বাতাস বইছে, কেউ যেন হেঁটে আসছে, ফিস ফিস করে কথা বলছে। না, যাই হয়ে যাক না কেন, আমি পিছনে তাকাবোই না, আমি পিছনে তাকাবো না। দীপু, পিছনের দিকে তাকাও, যেও না তুমি। যা চাও তুমি তাই পাবে। গ্রামের জমিদার বানিয়ে দেব তোমাকে। দীপু সে কথায় কোনো কান না দিয়ে সোজা হাঁটতে লাগলো। জঙ্গলের ভিতর ঢুকে গেল। জঙ্গলটা পার হলেই কবরস্থান। হঠাৎ দেখলো সামনে একটা গাছে তুহিন ঝুলছে, চোখ দুটো খোলা। কিছু দূরে সামনে আর একটা গাছে ঝুলছে আইভির লাশ। না, এই সবই মায়া, এই সবই মায়া ওই পিশাচের। থামল না দীপু, সামনে এগিয়ে গেল। বারবার পিছনে তাকাতে ইচ্ছে করছে, তবে ও জানে এ সবই ওই বীভৎস চেহারার ভেলকি। ভয়ে ওর বুক কাঁপছে। সমস্ত সাহস সঞ্চয় করে ও জঙ্গলটা পার হয়ে কবরস্থানে ঢুকল। ওই তো একটা নতুন কবর, ওখানেই যাই। দীপু কবরটা খুঁড়ে ভেতর থেকে এক টুকরো কাফনের কাপড় কেটে নিল। তারপর আগের মতো মাটি চাপা দিয়ে কবরটা ভরে দিল। চারিদিকে মনে হচ্ছে সবাই ফিস ফিস করে কথা বলছে। তাবিজটাকে কাফনের কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে নিল। দীপু, দীপু দাঁড়াও, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। দীপু কোনো দিকে না তাকিয়ে পুকুর পাড়ে এসে পৌঁছালো। তারপর তাবিজটাকে ছুঁড়ে মারল পুকুরে। এই নে, এবার তুই এখান থেকে বিদায় হ। একটা চিৎকার ভেসে এলো পানির ভিতর থেকে। আজ 200 বছর আমি এই পুকুরে বাস করছি। যে আমার মায়ায় পড়েছে তাকেই আমি মেরেছি, শুধু তোকে মারতে পারলাম না। আর আমার 3টে লাশ দরকার ছিল, তোর জন্য হলো না। না হলে আমি অনেক শক্তিশালী হয়ে যেতাম। আমি চলে যাচ্ছি, তবে আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। তারপর একটা আলোর রশ্মি ওকে ঘিরে ধরল, আর সেটা ধীরে ধীরে পুকুরের ওপর দিকে উঠে চলে গেল। সব কিছু শান্ত হয়ে গেল। তারপর দীর্ঘশ্বাস ফেলে পুকুর পাড়ে বসে পড়ল দীপু। হ্যাঁ, আমি পেরেছি। ওই বীভৎস চেহারাটাকে এখান থেকে তাড়াতে পেরেছি। আমার কাকুর মৃত্যুর বদলা নিতে পেরেছি। তারপর বাড়ির দিকে হাঁটা দিল। কিছুটা যাবার পর দেখে তুহিন, ওর মা, বাবা, গ্রামের লোক দাঁড়িয়ে আছে। দীপু, আমি আজকে তোর পিছনে পিছনে গিয়েছিলাম সাধু বাবার কাছে, সব কিছু শুনেছি। গ্রামের সবাইকে বলে দিয়েছি তোর সাহসের কথা। এখন বাকিটা তুই বল। দীপু তখন সব কিছু খুলে বলল। সব শুনে গ্রামবাসীরা খুব খুশি হলো, প্রশংসা করলো সবাই। দীপুকে গ্রামের সবচেয়ে ভালো আর সাহসী ছেলে হিসাবে অভিহিত করলো। এরপর থেকে এখনো পর্যন্ত ওই পুকুরে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। তবুও রাত নামলে ওদিকে কেউ যায় না আর।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।